সব থেকে ভয় পেতে হবে কাকে? শনিকে না। সব থেকে ভয় পেতে হবে কাকে? রাহুকে না। সব থেকে ভয় পেতে হবে কাকে? কেতুকেও না। চন্দ্র, রবি, বুধ, শুক্র এরা খুব চটজলদি একটা মাসের পরপরই দেখবেন রবি যে রাশিতে চলে যাচ্ছে পেছন পেছন শুক্র গিয়ে সে রাশিতে বসছে, বা আবার রবির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, বা রবিকে ছেড়ে পরের রাশিতে চলে যাচ্ছে। তার মানে এরা ভীষণ ডেঞ্জারাস হয়ে উঠতে পারে। আজকে আপনার যদি বৃশ্চিক লগ্ন হয়, সেই শুক্র আপনার সপ্তমপতি, আবার সেই শুক্র আপনার দ্বাদশপতি। তার মানে সে একদিকে মারকপতির ভূমিকা পালন করছে, আরেকদিকে বাধকপতির ভূমিকা পালন করছেন। ভেবেছেন এই টুইস্টটা? তার মানে ভাবুন তো, এই শুক্র যখন আপনার কোনো বদ তারার উপর দিয়ে যাবে, এই শুক্র যদি আপনার বিপদ তারার উপর দিয়ে যায় বা প্রত্যরীর উপর দিয়ে যায়, কী নাশকতা ঘটাবে ভাবুন। শুক্র মারকপতি, শুক্রই বাধকপতি। আপনার যদি বৃষলগ্ন হয়, মঙ্গল আপনার সপ্তমপতি, মারকপতি, সেই মঙ্গল আপনার আবার মেষ লগ্নের মেষ রাশির কারক গ্রহ, মানে আপনার লগ্নের দ্বাদশপতি। তার মানে সেও কিন্তু বাধকপতি। তার মানে মঙ্গল একদিকে মারক, একদিকে বাধক। তার মানে এরা যখন যখন নেগেটিভ তারার উপর দিয়ে যাবে, তখন তখন আপনার জীবন ওষ্ঠাগত, আপনার প্রাণ ওষ্ঠাগত। আপনি শনির দিকে তাকিয়ে বসে রইলেন, মঙ্গল তার খেলা খেলে দিয়ে চলে গেল, আপনার জীবন নষ্ট করে দিয়ে বেরিয়ে চলে গেল। আপনি জানলেন না এই সময় আমার ইনভেস্ট করার দরকার ছিল না, বাট আমি ইনভেস্টটা করে মহা ভুল করেছি। কারণ সে তো আপনার সপ্তম, সে তো আপনার প্রফেশনকে দেখছে। আপনার তো প্রফেশন মানে কি? আমরা যেখান থেকে রোজগার করব, যেখান থেকে আমরা রুজি রোজগার করব, রুটি রোজগার করব, ভাত আনবো, তার মানে সেই প্রফেশনের কারক গ্রহ হলো মঙ্গল। আবার সে দ্বাদশপতি, তার মানে সে অপচয়পতিও। কারণ কেন্দ্র পনফর অপচয় যদি আপনি হিসেব করেন, ওই দ্বাদশে গিয়ে আপনার অপচয়টা শেষ হচ্ছে। তার মানে অপচয় মানে যেটা নষ্ট হয়ে যাচ্ছে, যেটা ওয়েস্ট হয়ে যাচ্ছে। তার মানে আপনি আপনার কষ্টার্জিত অর্থ শেয়ার মার্কেটে লাগালেন, সেই সময় আপনার বৃষলগ্ন, আপনার মঙ্গল বত্তারায় বসে রয়েছে, আপনি ইনভেস্টটা করলেন, যেই দেখলেন যে এটা গ্রাফ ছিল উঁচুতে, হঠাৎ করে দেখলেন 2 ঘন্টা বাদে তার নিচু হতে আরম্ভ করছেন। আপনি বেরোনোর আগে দেখা গেল আপনার $200 শেষ। মানে এটা জাস্ট বোঝালাম আর কি। তার মানে বুঝতে পারছেন তো? তার মানে এই হিসেবগুলো ভীষণ ইম্পর্টেন্ট। আজকে যদি ভাবুন, আজকে আপনার চন্দ্র সপ্তমপতি, আপনার চন্দ্র দ্বিতীয়পতি, আপনার চন্দ্র যদি ষষ্ঠপতি, অষ্টমপতি আর দ্বাদশপতি বাধকপতি হলেও সে কিন্তু মারতে চায় না। আর এই সপ্তমপতি আর দ্বিতীয়পতি কিন্তু মারতে চায়। কেন? আপনি ধরুন আজকে মকর লগ্ন, আপনার সপ্তমপতি চন্দ্র, আর আপনার চন্দ্র বিপদ তারার উপর দিয়ে যাচ্ছে। আপনি ঠিক সেই সময় বাড়ি কেনার জন্য একজনকে অগ্রিম টাকাটা দিয়ে দিলেন, দেখলেন তারপর থেকে তার সুইচ অফ, তাকে আর পাওয়া যাচ্ছে না। কেন পাওয়া যাচ্ছে না? কেন পাওয়া যাচ্ছে না? কারণ তার আপনার সপ্তমপতি, যে নাকি আপনার প্রফেশনের কারক গ্রহ, যেখান থেকে আপনি অর্জন করেছেন অর্থ, সেই অর্থ আপনি কাউকে দিয়েছেন কোন সময়? যে সময় বিপদের মুহূর্ত। তাহলে সেই সময় যখন আপনি দিয়েছেন, আপনার জন্য সময়টা খারাপ হয়ে গেল। দেখুন, আজকে আমরা শকুনিকরণে ইনভেস্ট করব না, আমরা চতুষ্পদকরণে আমরা ইনভেস্ট করব না, আমরা নাককরণে আমরা ইনভেস্ট করব না। তার মানে নাককরণ, কিংস্তগুণকরণে আমরা ইনভেস্ট করব না, আমরা বৃষ্টিকরণেও ইনভেস্ট করব না। কেন? এই সমস্ত করণে যদি ইনভেস্ট করি, তাহলে আমাদের ইনভেস্টমেন্ট নষ্ট হয়ে যায়। আমরা যদি ধনিষ্ঠা নক্ষত্রে ইনভেস্ট করি, আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। আমরা যদি রোহিণী নক্ষত্রে ইনভেস্ট করি, আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। আমরা যদি কৃত্তিকা নক্ষত্রে ইনভেস্ট করি, আমাদের ইনভেস্টমেন্ট বাড়বে। আমরা যদি মূলা নক্ষত্রে ইনভেস্ট করি, আমাদের মূল বাড়বে। মানে আমাদের সুদে আসলে আমাদের টাকাটা মোটা হবে, কারণ ওটা মূল। আমরা যদি মঘায় ইনভেস্ট করি, আমার টাকা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যদি পূর্ব ফাল্গুনিতে ইনভেস্ট করি, আমার টাকা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যদি জ্যেষ্ঠা নক্ষত্রে যদি আমরা ইনভেস্ট করি, আমার টাকা নষ্ট হয়ে যেতে পারে। আমরা যদি অশ্লেষা নক্ষত্রে ইনভেস্ট করি, আমার টাকা বাড়তে পারে। বাট অশ্লেষার একটা কী সমস্যা? যে আমি ইনভেস্ট কোথায় করছি সেটা সে জানে না। কেন? ওই যে অশ্লেষা নক্ষত্র, বিষ্ণু যে শুয়ে থাকে কার উপরে? সেই সাপের উপর, কিন্তু সেই সাপের বিরাট আকার দেহ, বাট কোনো বিষ নাই। তার মানে বুঝতে হবে যে আপনার বিরাট আকার মাথা হতে পারে, আপনি বিরাট বুদ্ধিমান হতে পারেন অশ্লেষা নক্ষত্র, কিন্তু আপনাকে ভাবিয়া কাজ করিতে হবে, করিয়া ভাবিলে হবে না। তো সেই জায়গাটা আবার অশ্লেষা নক্ষত্রকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা শকুনিকরণে ভালো কাজ করব না, আমরা কিংস্তগুণকরণে ভালো কাজ করব না, আমরা চতুষ্পদকরণে আমরা ভালো কাজ করব না, আমরা কিংস্তগুণকরণে আমরা ভালো কাজ করব না, আমরা বৃষ্টিকরণে আমরা কোনো ভালো কাজ করব না, আমরা বণিজকরণে ভালো কাজ করব, আমরা বপকরণে ভালো কাজ করব, আমরা বালবকরণে আমরা ভালো কাজ করব, আমরা গরিজকরণে আমরা ভালো কাজ করব,
আমরা কৌলভকরণে আমরা ভালো কাজ করব, আমরা তৈতিলকরণে আমরা ভালো কাজ করব। আজকে আমরা অনেক সময় দেখি যে কোন সময়টা আমাদের ভালো, আমাদের যখন যে তৃতীয়া যে তিথিটা হয়, তৃতীয়া তিথিতে আপনি যদি কোনো কাজ করেন সেই কাজটা ফুলে ফেপে ঢোল হতে পারে। আপনি যদি একাদশী তিথিতে কোনো কাজ করেন সেই কাজটা আপনার ফুলে ফেপে ঢোল হতে পারে। আপনি করবেন না পূর্ণিমাতে, পূর্ণ চন্দ্রমাতে আপনি কোনো ভালো কাজ করবেন না। আবার হ্যাঁ, করতে পারে, তার একটা অর্থ রয়েছে, সেই অর্থটা আপনাকে দেখে নিতে হবে। তার আবার ঘটি রয়েছে, তার আবার দুর্মুহূর্ত রয়েছে, তার আবার যমদণ্ড রয়েছে, তার আবার রাহুকাল রয়েছে, তার মানে তার আবার ভেদ রয়েছে, তার আবার গুলিক রয়েছে। ভাবতে পারছেন তার মানে কত কি বিষয়। আপনারা আজকে ভাবছেন যে শনির সাড়ে সাথী, বাট এই উচ্চারণগুলো কোথায় গেল, এই শব্দগুলো কোথায় নেই তো। কারণ আজকে সনাতনী জ্যোতিষ কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। কেউ বলবে আমার এই জ্যোতিষটা ঠিক, কেউ বলবে আমার ওই জ্যোতিষটা ঠিক, বাট আজকে ঋষিরা যা তৈরি করে গেছেন তা তো দুর্লভ আমাদের কাছে, যা আমরা পাইনি। তার কারণ আমরা যেটা করি আমাদের ম্যাক্সিমামটা জাপানিজরা নিয়ে চলে গেছে। আজকে আমাদের সমস্ত পুঁথি নথি সব লুটপাট হয়ে গেছে। যতটুকু পড়ে রয়েছে তাতেও আজকে আমরা সেরা, তাতেও আমাদের রাজারা সেখানে কি করেন, আমাদের নবরত্নের মধ্যে একজন জ্যোতিষকে রাখেন, একজন সাহিত্যিককে রাখেন, তেমন একজন জ্যোতিষকেও রাখেন। তো কেন? তার কারণ হচ্ছে যে গণনার মধ্যে দিয়ে উঠে আসবে। দেখুন, অনেকে বলেন কই আমার তো মিলছে না। আরে মশাই, এটা কি রং মেলান্তির খেলা নাকি? এটা তো রং মেলান্তির খেলা না। জ্যোতিষটা হচ্ছে একটা ওয়ে আউট। আপনারা অনেকে এসে আমাকে জিজ্ঞেস করেন আমি কবে মারা যাব, আমার আয়ু কত, বলবোই না। তার কারণ আমরা জানিই না। তার কারণ জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর যদি আমি জেনেও থাকি আমার গুরুর বারণ রয়েছে, বলা যাবে না। হ্যাঁ, আমরা কি আপনার আয়ু দেখি না? নিশ্চয়ই দেখি, বাট খারাপ থাকলেও আমরা সেখানে বলবো না। কেন বলতে যাবো? তার কারণ আপনার মৃত্যু বলা মানে আমি আমার মৃত্যুকে টেনে আনছি। তার কোথাও না কোথাও আমরা অকাল্টকে টেনে আনছি, আমরা ইউনিভার্সের সাথে আমরা বিপরীতে গিয়ে কাজ করছি। যারা বলবে আপনার সন্তানকে তো আর আমি 2 মাসের পর দেখতে পাচ্ছি না, তারা মিথ্যে কথা বলছে। তার কারণ তারা জ্যোতিষটা জানেনই না। যিনি জ্যোতিষটা পরিপূর্ণ জানবেন তিনি আপনার আয়ু নিয়ে তো কোনো দিন কথা বলবেন না। হ্যাঁ, যদি খারাপও থাকে সে হয়তো ভাঁজ করে বলে দেবে যে আর কাউকে দেখানোর দরকার নেই, বা সে আপনাকে কোনো নেগেটিভ বলবে না। আপনি যতদিন থাকবেন ততদিনের ক্যালকুলেশন তিনি আপনাকে সুন্দর করে গচ্ছিত করবেন। তার মানে আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন করা। আপনার জন্মছক নিয়ে আপনি আমার কাছে আসলেন, আপনি কত রকমের জীবিকা অর্জন করতে পারেন, কোন কোন দিক থেকে আপনার ইনকাম আসতে পারে, আপনার চাকরি ব্যবসা দুই হবে কিনা, চাকরি হবে কিনা, চাকরি হলে সেটা সরকারি না বেসরকারি সেই জায়গাটা আমরা ইন্ডিকেট করতে পারি। সরকারি হলে আপনি স্টাফ সিলেকশন কম্বাইন দেবেন, নাকি আপনি ফাইন্যান্সে চলে যাবেন, নাকি আপনি ব্যাংক দেবেন, নাকি আপনি আরবিআই দেবেন, নাকি আপনি পিও দেবেন, নাকি আপনি WBCS দেবেন, নাকি আপনি কোনো পিএসসি দেবেন, নাকি আপনি কোনো ক্লার্কশিপে চলে যাবেন, নাকি আপনি জুডিশিয়ারিতে চলে যাবেন, নাকি আপনি হেলথ ডিপার্টমেন্টে যাবেন, আপনি খাদ্য দপ্তরে যাবেন, মানে আপনি কোনো FCIতে যাবেন কিনা, বা আপনি NTPCতে যাবেন কিনা, বা আপনি রেলে যাবেন কিনা, তার মানে বা আপনি কোনো থার্মাল পাওয়ারে যাবেন কিনা। তাহলে এগুলো সরকারি চাকরির আমাদের ক্ষেত্র। এবার যদি আপনি বেসরকারিতে যান তাহলে কোন কোন দিকে আপনি যেতে পারেন? আপনার জন্য টেকনিক্যাল ভালো, নাকি আপনার জন্য ফাইন্যান্স ভালো? আপনি MBA পড়তে চাইছেন, আমার কাছে আসলেন, আপনি বললেন দাদা কি নিয়ে পড়বো, তো আমি দেখলাম আপনার হয়তো পলিটিক্যাল অ্যাফেয়ার্স আপনার জন্য খুব ভালো হতে পারে, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আপনার জন্য ভালো হতে পারে, আপনার MBA ইন ফিন্যান্স হলে ভালো হতে পারে, আপনার MBA ইন মার্কেটিং হলে আপনার জন্য ভালো হতে পারে, MBA ইন অ্যানালিটিক্যাল পার্ট হলে আপনার জন্য ভালো হতে পারে, MBA ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হলে ভালো হতে পারে। তার মানে অনেক রকমের প্রশ্ন থাকে, সেগুলো আমাদেরকে খুঁজে বার করতে হয়। আমরা কি করি? আমরা আপনাকে মোটিভেট করি আপনি কত দূর যেতে পারেন। আপনার যদি চাকরি থাকে, চাকরির পাশাপাশি কি আপনার কোনো ব্যবসার সুযোগ রয়েছে? আপনি হয়তো সরকারি চাকরি করেন, আপনি নিজের নামে কোনো ব্যবসা করতে পারবেন না। দেখা গেল আপনার স্ত্রী প্রচণ্ড ভালো রান্না করেন, আপনি চাইলেন যে দাদা আমি একটা না ফুড কোর্ট করতে চাইছি, তাহলে আপনি আপনার স্ত্রীর নামে সেই ব্যবসাটা চালাতে পারেন কিনা সেটা আমরা আপনাকে বলবো। তার মানে আমাদের কাজ হচ্ছে কি গণনা করা, আপনি কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, কেন যাবেন। দৌড়বেন আপনি, আমি শুধু বলে ওখানে খালাস, কারণ আপনি ওই চেম্বার থেকে বেরিয়ে যাবেন, আমিও আপনাকে ভুলে যাব, বাকি পথ তো আপনাকেই সামলাতে হবে। তার মানে আমি আপনাকে নির্দেশ করব, আপনি ওই পথ ধরে ধরে চলবেন। আর আপনারা অনেকে ভাবেন জ্যোতিষ মনে একবার দেখিয়ে নিলাম, বাহ এবার তো 5 বছরের হিসেব নিলাম, না তা হয় না। আমি এক্ষুনি আপনাদেরকে কি বোঝালাম, এই যে নবতারা চক্র ভীষণ ভ্যালিড একটা জায়গা। আপনাকে বারংবার আপনার যিনি বাড়ির অ্যাস্ট্রোলজার রয়েছেন বা পরিবারের তার সাথে আপনাকে বারংবার বসতে হবে। দরকার পড়লে আপনি 4 মাসের ইন্টারভেলে একবার করে বসে যান, বছরে 3 বার বসুন। তাহলে কি হবে, আপনার ভালো সময় কোনটা আর আপনার খারাপ সময় কোনটা সেটা আপনি বেছে নিতে পারবেন। তাহলে ভালো সময়ে আপনি খুব জোরে দৌড়বেন, আর খারাপ সময়ে আপনি চুপচাপ একটা জায়গায় বসে নাম জপ করবেন। কেন? খারাপ সময় আমি কিছু করব না, আর যদি করিও তাহলে সতর্কতা অবলম্বন করে করব, যাতে আমার কোনো ক্ষতি না হয়। পরিষ্কার বোঝাতে পারলাম? তার মানে এই জিনিসগুলো আজকে আপনাদেরকে বুঝতে হবে। আজকে যদি আপনারা এই জিনিসগুলো না বোঝেন, ক্যালকুলেশনের জায়গা থেকে আপনাদেরকে হারিয়ে যেতে হবে।
যেমন আপনাকে আমি বললাম বৃহস্পতি, এই যে ধরুন বৃহস্পতিকে নিয়ে আমরা আজকে এত আলোচনা করলাম, বৃহস্পতি লগ্নে, দ্বিতীয়, সপ্তমে, একাদশে আমি একটা বড় ট্রিক্স আপনাদেরকে কিন্তু দিয়ে দিলাম। আজকে যদি বৃহস্পতি, এই যে আমাদের তো সঞ্চার হয়, আমরা প্রচণ্ড লাফাই। আজকে ভাবুন তো, বৃহস্পতি যদি বাধকপতি হয় সে কি খেলা দেখাবে। আজকে যদি বৃহস্পতি আপনার মারকপতি হয় সে কি খেলা দেখাবে। আজকে আপনার হয়তো মিথুন লগ্ন, আপনার হয়তো কর্কট রাশি, আপনি ভাবলেন যে বাহ, এবার তো এই ধরুন আমাদের কর্কট রাশিতে এবার বৃহস্পতির সঞ্চার হবে, তার মানে আমরা দেখতে পাবো 2026 সালের এপ্রিলের পর থেকে আমরা বৃহস্পতিকে মোটামুটি আমাদের কর্কট রাশিতে আস্তে আস্তে সে সঞ্চার করবে, সুন্দর করে জল টল খেয়ে বসবে এবং সে আস্তে আস্তে কর্কট রাশিতে গিয়ে সে উচ্চস্থ হয়, 5 ডিগ্রি পর্যন্ত সে উচ্চস্থ থাকে এবং তারপর সে সেই রাশিতে উচ্চস্থ না থাকলেও একটা ভালো ফল দিতে যায়, কারণ তার সেটা পছন্দের রাশি। আগেই বলেছি বৃহস্পতি চন্দ্রের একটা ভালো সম্পর্ক ছিল, সেই জন্যই। তো যাই হোক, তো বৃহস্পতি সেই রাশিতে বসবে, আমরা অত্যন্ত আনন্দিত যে দাদা 2026-এ কর্কট রাশিতে বৃহস্পতি তো তুঙ্গ হবে, না জানি কি হবে, আমার মনে হয় এবার ডুপ্লেক্স হবে, এবার মনে হয় আমি 5 তালা বাড়ি বানিয়ে ফেলবো, আমি জীবনের এবার সব কিছু করে ফেলবো। সবার আগে দেখে নিন সেই বৃহস্পতি আপনার কোন ভাবের কারক গ্রহ। যদি সে আপনার নবমপতি হয় আপনার জন্য ভালো, কিন্তু নবমপতি হয়ে দ্বাদশপতি যদি হয় আপনার মেষ লগ্ন সাপেক্ষে বৃহস্পতি নবম, তার মানে আপনার জন্য ভাগ্যের কারক গ্রহ। আবার সে আপনার দ্বাদশ, তার মানে সে মোক্ষ, তার মানে আপনার অপচয়, তার মানে সে আপনার বাধকপতি, তার মানে এমন জায়গায় সে রক্ষক আবার সে ভক্ষক।